Hey, welcome to GM Physics. যে 1 কিলোগ্রাম কাকে বলে, ঠিক আছে, 1 মিটার কাকে বলে, 1 সেকেন্ড কাকে বলে, ঠিক আছে, এই তিনটে জিনিস কিন্তু আমরা জানবো এবং এই তিনটে জিনিস জানার পর আমরা বুঝতে পারবো যে এই কিলোগ্রাম, মিটার, সেকেন্ড এগুলোর মূল্য। তো ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর অফিস ছিল। মানে কিসের ছবি এটা বলো তো? এটা কি? সূর্য। হ্যালো, ওয়েলকাম ব্যাক। তোমাদের প্রত্যেককে জিএম ফিজিক্সে আবার স্বাগত। তো আজকে নিয়ে চলে এলাম পরিমাপের পার্ট 4 ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা পরিমাপের ক্লাস 9-এর প্রথমে আমরা 1 কিলোগ্রাম, 1 মিটার, 1 সেকেন্ড, অ্যাভোগ্রাম, চন্দ্রশেখর লিমিট বা সিএসএল, 1 লিটার এবং সমীকরণের সত্যতা যাচাই, এতগুলো টপিক নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। তো এই টপিকগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো, আজকে আমরা ফার্স্ট যেটা জানবো 1 কিলোগ্রাম, 1 মিটার এবং 1 সেকেন্ড, এই তিনটে সংজ্ঞা, অ্যাভোগ্রাম, সিএসএল, 1 লিটার এবং সমীকরণের সত্যতা যাচাই। তো এই টপিকগুলো নিয়ে আজকে জানবো। তো ফার্স্ট দেখো 1 কিলোগ্রাম। তো কিলোগ্রাম জিনিসটা আসলে কি, এটা আমাদের জানতে হবে। তো আমরা যে কোনো জিনিস বা পরিমাপ করার জন্য, ঠিক আছে, যে কোনো জিনিস মাপার জন্য আমাদের কিন্তু পরিমাপের রাশির কিন্তু ব্যবহার করা হয়। তাহলে সেই রাশিগুলোর কিন্তু এক একটা একক আছে, ঠিক আছে। তো কিলোগ্রামও কিন্তু সেই রকমই, ঠিক আছে। কিলোগ্রাম, মিটার এগুলো আমরা জানি। মনে করো তুমি একটা দোকানে গেলে, তুমি বললে জল দাও আমাকে, একটা জলের বোতল দাও। তাহলে সেই জলের বোতলটা তুমি যদি পরিমাণটা না বলো, তাহলে তুমি সে নিশ্চয়ই বুঝতে পারবে না 1 লিটার জল চাই না 500 ml জল চাই না 2 লিটারের বোতল চাই না 3 লিটারের বোতল চাই। তোমাকে একটা কিন্তু নির্দিষ্ট কিন্তু পরিমাপ বলতে হবে। তাহলে তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে 1 লিটার জল দাও, তাহলে সেই দোকানের লোকটা বুঝতে পারবে যে জলের পরিমাণটা কত, তাহলে তার নিশ্চয়ই একটা পরিমাপ আছে। তাহলে সেই কারণে কিন্তু 1 কিলোগ্রাম, 1 মিটার, 1 সেকেন্ড প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই পরিমাপের কিন্তু ব্যবহার হয়। তো আজকে আমরা জানবো যে 1 কিলোগ্রাম কাকে বলে, ঠিক আছে, 1 মিটার কাকে বলে, 1 সেকেন্ড কাকে বলে, ঠিক আছে। এই তিনটে জিনিস কিন্তু আমরা জানবো এবং এই তিনটে জিনিস জানার পর আমরা বুঝতে পারবো যে এই কিলোগ্রাম, মিটার, সেকেন্ড এগুলোর মূল্য কতটা, ঠিক আছে। তো চলো শুরু করা যাক 1 কিলোগ্রামের সংজ্ঞা থেকে। তো দেখো 1 কিলোগ্রাম জিনিসটা কি, যদি তোমাকে বলা হয় পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে 1 কিলোগ্রাম কাকে বলে। তো দেখো, ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর অফিসে, তো ফ্রান্সে প্যারিস শহরে একটা অফিস আছে কি মেজারমেন্টের, কি নাম হচ্ছে যে ইন্টারন্যাশনাল, আমি লিখে দিচ্ছি, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। তো ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর অফিসে রাখা প্লাটিনাম ইরিডিয়াম, এটা একটা ধাতু, প্লাটিনাম ইরিডিয়াম, মানে এই ধাতুটার পরিমাণ হচ্ছে যে 90:10, ঠিক আছে, প্লাটিনাম ইরিডিয়াম। তো প্লাটিনাম ইরিডিয়াম এটা একটা সংকর ধাতু। কি বললাম, এটা একটা ধাতু, সেটা কি ধাতু? সংকর ধাতু। তাহলে প্লাটিনাম ইরিডিয়াম মিশ্রিত সংকর ধাতুর একটা নিরেট চোঙ আছে। সংকর ধাতুর কি আছে? একটা নিরেট চোঙ আছে। তো সেই নিরেট চোঙের যে ভর, সেটাকেই বলা হয় 1 কিলোগ্রামের ভর। বোঝা গেল? তো তোমাকে যদি বলা হয় যে 1 কিলোগ্রাম সংজ্ঞা কি, ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স এর অফিসে রাখা প্লাটিনাম ইরিডিয়াম 90:10 মিশ্রিত সংকর ধাতুর নিরেট চোঙের যে ভর, তাকেই বলা হয় 1 কিলোগ্রাম। মানে এই যে অফিসে যে নিরেট চোঙটা আছে, সেটার যে ভর, সেই ভরের যে মান, সেটা কি 1 কিলোগ্রাম ধরা হয় এবং সেই 1 কিলোগ্রাম সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রকাশ পায় কি, সে নিরেট চোঙের ভর অনুযায়ী। তাহলে আমাকে যদি বলা হয় যে 1 কিলোগ্রাম কাকে বলে, 1 কিলোগ্রাম কাকে বলে, তাহলে আমি লিখবো, দেখো, আমি যদি বলা হয় 1 কিলোগ্রাম কাকে বলে, দেখো আমি লিখছি, ফ্রান্সের
ফ্রান্সের প্যারিস শহরে। অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, এবং না করলে আমি আলাদা করে নোটস কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যাবো। তো যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে নিও, জিএম ফিজিক্স। আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা জয়েন হয়ে নিও। সেখানে তোমরা সমস্ত চ্যাপ্টারের নোটস, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত কিছু একদম ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা জয়েন হয়ে নিও। ফ্রান্সের প্যারিস শহরে, আমি লিখে দিচ্ছি, ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর অফিসে রাখা প্লাটিনাম, ইরিডিয়াম, মিশ্রিত সংকর ধাতুর নিরেট চোঙের ভরকে 1 কিলোগ্রাম বা 1 কেজি বলা হয়। তাহলে 1 কিলোগ্রাম কি সেটা তোমরা বুঝতে পারলে। কি, ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর অফিসে রাখা প্লাটিনাম, ইরিডিয়াম মিশ্রিত সংকর ধাতুর নিরেট চোঙের যে ভর তা কি বলা হয় 1 কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম হয়ে গেল। তাহলে 1 কিলোগ্রামটা কি সেটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা জানবো 1 মিটার। ঠিক আছে, 1 মিটার। 1 সেকেন্ড। এবার আমরা জানবো 1 মিটার। তাহলে 1 মিটারটাও সেই রকমই। ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর অফিসে রাখা প্লাটিনাম, ইরিডিয়াম মিশ্রিত সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্ব, সেটাই হচ্ছে যে কি 1 মিটার। তাহলে 1 কিলোগ্রাম কি নিরেট চোঙের যে ভর সেটা হচ্ছে যে 1 কিলোগ্রাম। আর যদি বলা হয় যে তোমাকে 1 মিটার, তাহলে ওই সেম, শুধু বলতে হবে যে একটি দণ্ডের দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্ব। কি, একটা দণ্ডের আমি বুঝিয়ে দিচ্ছি, একটা দণ্ডের দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্ব। অবশ্যই তোমরা নোট ডাউন করে নিতে পারো এটা। ঠিক আছে, তাহলে নোট ডাউনটা পড়তে নোট ডাউনটা যদি করে নাও না, তোমাদের মানে 90% তোমাদের মাথায় কিন্তু এমনিই ঢুকে যাবে। মানে পড়তে যে লেখার এই একটা যে অভ্যাস, সেটা তোমাদের কিন্তু মাথায় কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তো অবশ্যই একটা রাফ খাতা তোমরা অবশ্যই পাশে রাখো এবং লেখো। তো দেখো, ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর অফিসে রাখা প্লাটিনাম, ইরিডিয়াম মিশ্রিত সংকর ধাতুর তৈরি একটা দণ্ড আছে। তাহলে এটা যেমন নিরেট চোঙের ভর, এখানে কিন্তু আছে সংকর ধাতু তৈরি একটা দণ্ড। সেই দণ্ডের দুটি নির্দিষ্ট একটা দাগ আছে, সেই দণ্ড, এটা একটা মনে করো দণ্ড, তাহলে সেই দণ্ডের কিন্তু একটা নির্দিষ্ট একটা দাগ আছে দুটি, এইদিকে এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা। সেই দুটি দাগের মধ্যবর্তী যে দূরত্ব, তাহলে সেটা হচ্ছে যে 1 মিটার। তাহলে এইখান থেকে এই যে মনে করো দাগ, এই দুটো দাগের যে মধ্যবর্তী দূরত্ব কিন্তু আছে 1 মিটার। তাহলে সেই 1 মিটারটা কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রকাশ পায়। ঠিক আছে, সমস্ত পরিমাপের ক্ষেত্রে কিন্তু সেই 1 মিটারটা প্রকাশ পায়। কি, যে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর অফিসে রাখা প্লাটিনাম, ইরিডিয়াম তৈরি সংকর ধাতুর একটা দণ্ডের দুটি নির্দিষ্ট দাগের যে মধ্যবর্তী দূরত্ব, সেটাই হচ্ছে কি 1 মিটার। তাহলে 1 মিটার কি, 1 কিলোগ্রাম কি, অবশ্যই তোমরা বুঝতে পারলে। আশা করছি বুঝতে পেরেছো। তো এবার দেখো, এবার আমরা জানবো 1 সেকেন্ড। 1 সেকেন্ডের এবার জানবো যে মূল্য কত। ঠিক আছে, তো এতক্ষণ আমরা সংকর ধাতু, প্লাটিনাম, ইরিডিয়াম এইটা সম্পর্কে বলছিলাম। এবার আমরা জানবো তেজস্ক্রিয় সিজিয়াম। ঠিক আছে, CS-133, তেজস্ক্রিয়
সিজিয়াম, ঠিক আছে, সিজিয়াম পরমাণুর একটা চৌম্বক ক্ষেত্রে, ঠিক আছে, তেজস্ক্রিয় সিজিয়াম পরমাণু, এটা একটা কিন্তু পরমাণু, তাহলে সেই পরমাণুর একটা চৌম্বক ক্ষেত্রে 91, 92, 63, 17, 70, 63, 17, 70, 91, 92, 63, 17, 70 সংখ্যক পূর্ণ কম্পনের জন্য যে সময়ের প্রয়োজন, তাহলে এত সংখ্যক পূর্ণ কম্পন এর জন্য যে সময়ের প্রয়োজন সেটাই হচ্ছে কি 1 সেকেন্ড, সেটাই হচ্ছে কি 1 সেকেন্ড। তাহলে সিজিয়াম তেজস্ক্রিয় একটা পরমাণু সিজিয়াম, ঠিক আছে, CS133, তাহলে সেই পরমাণুর একটা চৌম্বক ক্ষেত্রে, তাহলে সেই পরমাণুর একটা চৌম্বক ক্ষেত্রে 91, 92, 63, 17, 70 এত সংখ্যক পূর্ণ কম্পন হতে যে সময় লাগে, মানে সেই চৌম্বক ক্ষেত্রে, সেই পরমাণুর চৌম্বক ক্ষেত্রে কি, সেই পরমাণুর চৌম্বক ক্ষেত্রে যে এত সংখ্যক যে পূর্ণ কম্পন হবে সেটা কত সময়ে 1 সেকেন্ড, এবং সেই 1 সেকেন্ডের সমস্ত ক্ষেত্রে কিন্তু কিন্তু কি হচ্ছে প্রকাশ পাচ্ছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে 1 সেকেন্ডের সংজ্ঞা কি, তাহলে লিখতে হবে যে তেজস্ক্রিয় সিজিয়াম পরমাণু CS133 অবলিক দিয়ে লিখে নিতে হবে CS133, তেজস্ক্রিয় সিজিয়াম পরমাণুর একটা চৌম্বক ক্ষেত্রে 91, 92, 63, 17, 70 এত সংখ্যক পূর্ণ কম্পনের জন্য যে সময় লাগে সেটাই হচ্ছে কি 1 সেকেন্ড। তাহলে এটা আমি লিখে দিচ্ছি না, আলাদা করে সংজ্ঞাটা লিখে দিচ্ছি না, অবশ্যই তোমরা নোট ডাউন করো না, অবশ্য তোমরা পিডিএফও পেয়ে যাবে, ঠিক আছে। তেজস্ক্রিয় সিজিয়াম পরমাণুর একটা চৌম্বক ক্ষেত্রে 91, 92, 63, 17, 70 এত সংখ্যক পূর্ণ কম্পনের জন্য যে সময়ের প্রয়োজন, তাহলে সেটাই কিন্তু কি 1 সেকেন্ড। তাহলে এই সেকেন্ডটা কি একটা সময়ের পরিমাপকে প্রকাশ করছে, মিটার কি একটা দূরত্বের অনুপাত, মানে দূরত্বের মানকে কিন্তু প্রকাশ করছে, 1 কিলোগ্রাম একটা ভরের মানকে কিন্তু প্রকাশ করছে। তাহলে তিনটে কিন্তু 3 রকমের, এটা কি, এটা একটা ভর, এটা একটা কি দূরত্ব, মিটার এটা কিন্তু একটা দূরত্ব, আর সেকেন্ড এটা কিন্তু একটা সময়, বোঝা গেল। তাহলে এই 1 কিলোগ্রাম, 1 মিটার, 1 সেকেন্ড, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো বুঝতে পারলেই ভালো। এবং তোমাদের আর একটা জিনিস বলেছি, এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা পিডিএফ এ তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দেখে নিও, মানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন, এমসিকিউ, তাহলে সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করো, অবশ্যই তোমরা এক্সামে কিন্তু সেখান থেকে কমন পাবে, 100% গ্যারান্টি, ঠিক আছে। তাহলে 1 কিলোগ্রাম, 1 মিটার, 1 সেকেন্ড তোমাদের হয়ে গেল। এবার আমরা জানবো কি 1 কিলোগ্রাম, 1 মিটার হলো, 1 সেকেন্ড হলো, এবার আমরা জানবো অ্যাভোগ্রাম সম্পর্কে, এবার আমরা কি জানবো অ্যাভোগ্রাম সম্পর্কে, ঠিক আছে। তো অ্যাভোগ্রাম জিনিসটা কি, ঠিক আছে, অ্যাভোগ্রাম জিনিসটা, তো অ্যাভোগ্রাম জানতে গেলে আমাদের জানতে হবে অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো জিনিসটা কি। তাহলে এটা একটা মান, তোমরা যখন মোলের ধারণা চ্যাপ্টারটা পড়বে তখন কিন্তু এই অ্যাভোগাড্রো সংখ্যা, এটা একটা কিন্তু সংখ্যা, ঠিক আছে, যাকে এন এ দ্বারা প্রকাশ করা হয়, যাকে কি দ্বারা, এন এ দ্বারা প্রকাশ করা হয়। এবার এই অ্যাভোগাড্রো এটা একটা সংখ্যা, এটার কিন্তু একটা মান আছে, মানটা কি 6.022 ইন্টু 10⁻23, তাহলে এই এত এত, ঠিক আছে, এটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার একটা মান। তোমরা যখন মোলের ধারণা চ্যাপ্টারটা পড়বে তখন কিন্তু অ্যাভোগাড্রো সম্পর্কে তোমরা জানবে। তো এটা আপাতত জেনে রাখো, এটা একটা সংখ্যা যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে এই যে অ্যাভোগাড্রো সংখ্যা, এই যে অ্যাভোগাড্রো সংখ্যাকে আমি যদি 1 গ্রাম দিয়ে ভাগ করি, কত 1 গ্রাম দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেই মানটাই হচ্ছে যে কি, সেই মানটাই হচ্ছে যে অ্যাভোগ্রাম, সেই মানটাই হচ্ছে কি অ্যাভোগ্রাম। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যাকে 1 গ্রাম দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি অ্যাভোগ্রাম। তাহলে বোঝা গেল অ্যাভোগ্রাম জিনিসটা কি। তাহলে এটা আমি আর সংজ্ঞা লেখা আছে, এটা অবশ্যই তোমরা লিখে নিও যে অ্যাভোগাড্রো সংখ্যা কত 6.022 ইনটু 10⁻23। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাকে 1 গ্রাম দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাই হচ্ছে কি অ্যাভোগ্রাম। তাহলে বোঝা গেল অ্যাভোগ্রাম জিনিসটা কি। 1 সেকেন্ড। তো এবার আমরা জানবো সিএসএল বা চন্দ্রশেখর
লিমিট, চন্দ্রশেখর লিমিট সম্পর্কে। তাহলে এটা কিন্তু একটা পরিমাপের একটা রাশি, সিএসএল চন্দ্রশেখর লিমিট। এটা কি, এটা কি ধরনের রাশি বা এটা কি ধরনের পরিমাপ করতে ব্যবহার করা হয় এটা আমাদের জানতে হবে। চন্দ্রশেখর লিমিট বা একে বলা হয়, সংক্ষেপে বলা হয় সিএসএল। ঠিক আছে, তাহলে সিএসএল এই জিনিসটা আসলে কি? আচ্ছা বলো তো এটা কিসের চিহ্ন, মানে কিসের ছবি এটা বলো তো? এটা কি? সূর্য। ঠিক আছে, বা কি বলা হয় এটাকে? সান। তাহলে এই সূর্যের মতো অতি বৃহৎ এর পদার্থের ভর মাপতে, অতি বৃহৎ পদার্থের ভর মাপতে যে পরিমাপ ব্যবহৃত করা হয় বা যে পরিমাপ ব্যবহৃত হয় তাকে বলা হয় সিএসএল বা চন্দ্রশেখর লিমিট। মানে কি, আমি যদি এক কথায় লিখতে যাই যে সূর্যের মতো অতি বৃহৎ পদার্থের ভর মাপতে যে পরিমাপ ব্যবহৃত হয় তাকে কিন্তু সিএসএল বা চন্দ্রশেখর লিমিট বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় 100% বলে দিচ্ছি তোমাদের আসবে চন্দ্রশেখর লিমিট। ঠিক আছে, তাহলে চন্দ্রশেখর লিমিট কি? সূর্যের মতো অতি বৃহৎ পদার্থের ভর পরিমাপের জন্য যেটা ব্যবহার করা হয়, যে পরিমাপ ব্যবহার করা হয় বা যে মেজারমেন্ট ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি চন্দ্রশেখর বা সিএসএল, মানে চন্দ্রশেখর লিমিট। এবার 1 সিএসএল মানে কি? 1 সিএসএল মানে কি জানলাম তো, এটা তো পরিমাপটা আছে সূর্যের যে ভর, এটাকে তো একটা পরিমাপ আছে। 1 সিএসএল ইকুয়াল টু 1.4 ইন্টু সূর্যের ভর, মানে সূর্যের যা ভর তাকে 1.4 দিয়ে গুণ করলে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি 1 সিএসএল। তাহলে সূর্যের ভর, ঠিক আছে, সূর্যের ভর, এক সেকেন্ড, মানে কি 1.4 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি, এটা কিন্তু সূর্যের ভর। তাহলে এটাই কিন্তু চন্দ্রশেখর লিমিটের অরিজিনাল ভ্যালু, 1.4 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি। এটা অবশ্যই ক্যালকুলেট করে দেখে নিতে পারো যে কত মানটা বেরোচ্ছে, তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও মানটা কত বেরোবে। 28E30, মানে পরিমাপ করা যাবে না, এরর ক্যালকুলেশন বলতে গেলে, বোঝা গেল? তাহলে চন্দ্রশেখর লিমিটটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তো চন্দ্রশেখর লিমিট, এবার আমরা জানবো 1 লিটার সম্পর্কে, খুব ইম্পর্টেন্ট। দেখো 1 লিটার আমি লিখছি আগে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল বা গ্যাসীয় পদার্থের 1 কেজি ভরের আয়তনকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল বা গ্যাসীয় পদার্থের 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল বা গ্যাসীয় পদার্থের আয়তন কে 1 লিটার বলে। তাহলে 1 লিটার কাকে বলা হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল বা গ্যাসীয় পদার্থের আয়তনকে বলা হয় 1 লিটার। ভিডিওটা কতটা বড় হলো? অনেকটা বড় হয়ে গেছে। বেশ, তাহলে বোঝা গেল 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল বা গ্যাসীয় পদার্থের আয়তনকে 1 লিটার বলা হয়। এবার তুমি যে আমাকে প্রশ্ন করতেই পারো যে 1 লিটারের সংজ্ঞায় কেন উষ্ণতা বা তাপমাত্রা কেন এলো, বা লিটারের সংজ্ঞায় তাপমাত্রা বা উষ্ণতা থাকা বাধ্যতামূলক কেন? এটা কিন্তু পরীক্ষায় আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে লিটারের সংজ্ঞায় কেন উষ্ণতা থাকা বাধ্যতামূলক। আমি তো উষ্ণতা নাও বলতে পারি, আমি যদি বলতে পারতাম তরল বা গ্যাসীয় পদার্থের আয়তন সেটাই 1 লিটার, সেটা আমি না বলে আমি কিন্তু বললাম 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ঠিক আছে, তাহলে কেন বাধ্যতামূলক আমি বলছি, কারণ তুমি মনে করো উষ্ণতা যদি পরিবর্তন করো, তুমি যদি কোনো একটা
মনে করো চা তৈরি করছো, এবার তুমি চাটা করছো, চাটা যখন ফোটাচ্ছ উষ্ণতা যত বাড়াবে সেই চায়ের পরিমাণটা কি হবে তত কমে যাবে। কেন? কারণ সেই চায়ের কিছুটা আস্তে 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 100°C তাপমাত্রা হলেই কিন্তু সেটা বাষ্প হতে শুরু করে, তাই তো? তাহলে যত আমি উষ্ণতা বাড়াবো তার কিন্তু সেটার আয়তন মানে সেটার পরিমাণটা কিন্তু তত কমতে লাগবে, মানে সে তরল বা গ্যাসীয় যাই হোক সেই পদার্থের যে আয়তন কিন্তু পরিবর্তন হয়। সেই কারণে এই লিটারের সংখ্যায় অবশ্যই 4°C তাপমাত্রা এই উষ্ণতা থাকতেই হবে, এটা থাকা বাধ্যতামূলক, না হলে কিন্তু এই তরল বা গ্যাসীয় পদার্থের যে আয়তন সেটা কিন্তু পরিবর্তিত হতে পারে। তো সেই কারণে 1 লিটারের সংজ্ঞায় উষ্ণতা থাকা বাধ্যতামূলক। তাহলে তোমাকে যদি বলা হয় যে 1 লিটারের সংজ্ঞায় উষ্ণতা থাকা বাধ্যতামূলক কেন? কারণ 1 লিটারের সংজ্ঞায় উষ্ণতা থাকা বাধ্যতামূলক কারণ উষ্ণতা বাড়লে কোনো তরল বা গ্যাসীয় পদার্থের আয়তন বাড়ে, আবার কমলে মানে আয়তন কমে, এবং বাড়লে সেটার আয়তন কমবে। বোঝা গেল? মানে তরল বা গ্যাসীয় পদার্থের আয়তনে পরিবর্তন হবে এক কথায় বলতে গেলে। তাহলে সেই কারণে উষ্ণতায় কিন্তু উল্লেখ থাকে কিসে? লিটারের সংখ্যায়। তাহলে বোঝা গেল? তাহলে 1 লিটার জিনিসটা আসলে কি তোমরা বুঝতে পারলে। তাহলে ইম্পর্টেন্ট এই কটা সব কিছু হয়ে গেল, 1 লিটার, 1 সেকেন্ড, 1 কিলোগ্রাম, 1 মিটার। ঠিক আছে, এবার দেখো আর একটা তোমাদের জিনিস বলি, আমরা এতক্ষণ যে 1 মিটার, 1 কিলোগ্রাম, 1 সেকেন্ড এই তিনটেতে ক্ষেত্রে সেকেন্ডটা বাদে মিটার এবং কিলোগ্রাম, 1 সেকেন্ড, মিটার এবং কিলোগ্রামে এই যে সংজ্ঞায় আমরা কিন্তু একটা ধাতুর কিন্তু ব্যবহার করেছি, যে ধাতুটার নাম কি? প্লাটিনাম ইরিডিয়াম। প্লাটিনাম ইরিডিয়াম এই ধাতুটা কিন্তু আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা সংজ্ঞায়। তাহলে পৃথিবীতে তো বহু ধাতু আছে, কেন আমরা এই ধাতুটা ব্যবহার করলাম? দেখি কে বলতে পারে, ভিডিওটা পজ করে তোমরা কমেন্টে জানাও কেন আমরা এই ধাতুটা ব্যবহার করছি কিসে? এই সংজ্ঞায়, কিলোগ্রাম এবং মিটারের সংজ্ঞায়। আমি তো অন্য ধাতু ব্যবহার করতে পারতাম। কারণ হচ্ছে এই ধাতুটা হচ্ছে যে নিরপেক্ষ। এই ধাতুটা কি? নিরপেক্ষ, মানে এর কোনো উষ্ণতা বা তাপমাত্রা কিছুই নাই এই ধাতুটা। ঠিক আছে, এর কোনো তাপমাত্রা উষ্ণতা বৃদ্ধিও হয় না, আবার হ্রাসও হয় না, এর যা উষ্ণতা আছে সেটাই থাকে। উষ্ণতাও বৃদ্ধি হয় না, হ্রাস হয় না, তাপমাত্রাও বৃদ্ধি হয় না, আবার হ্রাস কিছুই হয় না। অর্থাৎ এই ধাতুটা একদম নিরপেক্ষ থাকে, মানে তুমি যতই তাপ দাও, যতই করো, এর কিন্তু উষ্ণতা বৃদ্ধি হবে না, আবার হ্রাসও হবে না। সেই কারণে এটা ব্যবহার করা হয়। এবার বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে এর সম্পর্কটা কি? কারণ হচ্ছে যে আমি যদি কোনো একটা পদার্থের উষ্ণতা যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে কি হবে? উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পেলে কি হবে বলো তো? তাহলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পেলে সেটার কিন্তু পরিবর্তন হবে, সেটার কিন্তু কি হবে? পরিবর্তন হবে, তাম আয়তন পরিবর্তন বা কোনো জিনিসটা, সেই জিনিসটা কিন্তু পরিবর্তন হবে। আমি যদি উষ্ণতা বাড়াই সেটা একটা একরকম পরিবর্তন হবে, আবার যদি উষ্ণতাটা হ্রাস করি সেটার কিন্তু আমরা একরকম পরিবর্তন হবে। সেই কারণে এইটা কিন্তু নিরপেক্ষ, কারণ এটা কিন্তু বৃদ্ধি বা তাপমাত্রা উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস হয় না। সেই কারণে এই ধাতুটা ব্যবহার করা হয় কিসে? 1 কিলোগ্রাম এবং 1 মিটার। বুঝতে পারলাম? যদি না বুঝতে পারি অবশ্যই আবার কমেন্টে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, মানে এই প্লাটিনাম ইরিডিয়াম মানে উষ্ণতা যদি বৃদ্ধি না পায় বা হ্রাস পায়, তার মানে সেই দ্বন্দ্বটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, সেই যে দ্বন্দ্বটা আছে, যে প্লাটিনাম ইরিডিয়াম তৈরি যে দ্বন্দ্বটা আছে, তাহলে সেই দ্বন্দ্বটারও কিন্তু কোনো পরিবর্তন হবে না। সেই কারণে বৃদ্ধি হলে সেটার পরিবর্তন হবে, আবার হ্রাস করলে পরিবর্তন হবে। সেই কারণে এটা একটা নিরপেক্ষ ধাতু থাকার প্রয়োজন। ঠিক আছে, তাহলে মনে করো 2 দলের নেতা আছে, মন্ত্রী আছে, এবার সেই 2 দলের নেতার মধ্যে যদি একজন নিরপেক্ষ মানুষ না থাকে তাহলে কি হবে? ঝামেলা লেগে যাবে সেই জায়গায়, তাই তো? 2 দলের নেতা মন্ত্রীর মধ্যে কি হবে? ঝামেলা লেগে যাবে। তাহলে সেই রকম এটা একটা নিরপেক্ষ জিনিস থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন, মানে নিরপেক্ষ মানুষ থাকা কিন্তু যেমন প্রয়োজন, তেমনি একটা নিরপেক্ষ এখানে ধাতু থাকারও প্রয়োজন, যাতে সেই জিনিসটার কোনো পরিবর্তন না হয়। বোঝা গেল? তাহলে 1 কিলোগ্রাম এবং 1 মিটারে অবশ্যই এই প্লাটিনাম ইরিডিয়াম থাকা বাধ্যতামূলক।
বোঝা গেল। এবং আজকে লাস্ট টপিক হচ্ছে যে সমীকরণের সত্যতা যাচাই। সমীকরণের সত্যতা যাচাই, এক সেকেন্ড, ঠিক আছে। তো আজকে লাস্ট টপিক। তো সমীকরণ অনেক রকম সমীকরণ আছে পরিমাপে, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অনেক রকম v ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2s, সমস্ত সমীকরণ কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আজকে ভিডিওতে আলোচনা সম্ভব নয়। কিভাবে আমরা মাত্রা বিশ্লেষণ করে আমরা কিভাবে সমীকরণ নির্ণয় করব বা সমীকরণের সত্যতা যাচাই করব, একটা সমীকরণ দিয়ে আমি বুঝিয়ে দেবো। পরবর্তী পার্টে আমরা যত সমীকরণ আছে সমস্ত কিন্তু মাত্রা বিশ্লেষণ করে কিভাবে সেই সমীকরণগুলোর সত্যতা যাচাই করব সেটা আমরা দেখব। তো আজকের পার্টে শুধুমাত্র একটাই আমি সমীকরণ বলছি, নিউটনের একটা বিখ্যাত সমীকরণ E ইকুয়াল টু mc স্কোয়ার। তোমরা যখন আর একটু বড় হবে বা একটু উঁচু ক্লাসে পড়বে তখন এটা সম্পর্কে আরো ডিটেলস নিয়ে পড়বে তোমরা, ইকুয়াল টু mc স্কোয়ার, ঠিক আছে। তো নিউটন যে ফর্মুলাটা বানিয়েছিল, ই মানে কি, ই মানে হচ্ছে যেখানে শক্তি, আমি একটা সমীকরণ দিয়ে বুঝেছি, মানে মাত্রা কিন্তু আমি বিশ্লেষণ করতে হবে, আমাকে কিন্তু মাত্রা বিশ্লেষণ করতে হবে। এই যে সমীকরণটা আমি বলছি এর মাত্রা বিশ্লেষণটা আমি করে আমি কিন্তু সমীকরণ এর সত্যতা যাচাই করব। পরীক্ষায় অবশ্যই বলতে পারে, তোমাদের একটা কোশ্চেন দিতে পারে যে ইকুয়াল টু mc স্কয়ার, এটি হয়তো পরীক্ষায় বলে দিলে যে আমাকে বললো যে মাত্রা বিশ্লেষণ করে সমীকরণের সত্যতা যাচাই করো, তো তোমাকে এইভাবে করতে হবে। তুমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো তোমরা পরে পাঠে আমি দেখিয়ে দেবো। তো দেখো ই মানে হচ্ছে কি শক্তি, ঠিক আছে। এম মানে হচ্ছে আমরা জানি এম মানে হচ্ছে যে ভর, আর এখানে সি মানে হচ্ছে যে বেগ, মানে শক্তি সমান ভর ইন্টু বেগের স্কোয়ার, মানে বেগের স্কোয়ার মানে বেগ ইন্টু বেগ, বুঝা গেল। তাহলে সেই কারণে করা হচ্ছে ইকুয়াল টু এমসি স্কোয়ার। এবার ইকুয়াল টু এমসি স্কোয়ার, এবার আমরা প্রথমে আমরা LHS মানে লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডে প্রুভ করবো। লেফটে কি আছে, ই আছে, তাহলে আমাকে ই এর মানটা আমরা প্রুভ করবো। তাহলে ইকুয়াল টু কি, ই মানে কি আমরা জানলাম শক্তি। আমরা যখন ফার্স্ট না সেকেন্ডে আমরা যখন পার্ট করেছিলাম, যারা আগের পার্টগুলো দেখেনি তারা বুঝতে পারবে না, অবশ্যই আগের পার্টগুলো আগে দেখতে হবে। তো সেখানে আমরা আলোচনা করলাম টর্ক, একটা রাশি সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে টর্ক কি, একটা শক্তি, টর্কও কিন্তু একটা শক্তি, আমরা তখন আলোচনা করেছিলাম। তাহলে টর্কের যে মাত্রা এই শক্তিটা কিন্তু সেম, কারণ টর্ক এক প্রকার শক্তিটার শক্তি মানে কি টর্ক। তাহলে যখন আমরা টর্ক আলোচনা করেছিলাম তাহলে তখন সেখানে ছিল টর্কের যে মাত্রা। তাহলে সেই ভিডিওটা তোমরা যদি না দেখো, মাত্রা বিশ্লেষণ যদি না জানো, মাত্রা যদি না নির্ণয় করতে পারো, এগুলো কিন্তু তোমরা করতে পারবে না। তো অবশ্যই তোমাদের আগে জানতে হবে মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, একক কিভাবে নির্ণয় করতে হয়, তবে কিন্তু এটা তোমরা সমীকরণ সত্যতা যাচাই করতে পারবে। তাহলে এখানে ইকুয়াল টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হবে, ইকুয়াল টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, কারণ টর্কের কিন্তু এটাই মাত্রা ছিল কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে লেফট হ্যান্ড সাইডে ইকুয়াল টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, মানে কি টর্ক, টর্ক মানে কি শক্তি, মানে টর্কের যা মাত্রা শক্তিটা কিন্তু সেম। তাই এখানে ই মানে যে শক্তি এনার্জি, তাহলে এনার্জি এবং টর্কের মাত্রা কিন্তু এক, সেই কারণে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হলো, বোঝা গেল। তাহলে এইটা নয় যে টর্ক মানে শক্তি, মানে ই এনার্জি, এনার্জি আলাদা জিনিস, টর্ক কিন্তু আলাদা জিনিস, টর্ক কিন্তু সেই সময় এরিয়াতে করছে, কিন্তু এনার্জির ক্ষেত্রে কিন্তু নয়। টর্কের যা মাত্রা এবং এনার্জি তাই একই মাত্রা, সেই কারণে আমি উদাহরণস্বরূপ জিনিসটা বোঝালাম, বোঝা গেল। তাহলে আর এইচএস রাইট হ্যান্ড সাইডে কি হবে, এমসি স্কোয়ার, এমসি স্ট্যান্ড নয়, ঠিক আছে, এমসি স্কোয়ার। তাহলে এমসি স্কোয়ার মানে কি, এম মানে কি, এম মানে তো ভর, তাহলে ভর কি, ভর তো একটা প্রাথমিক একক, তাহলে প্রাথমিক একক মানে কি, সেটা কিন্তু অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, তাহলে এম এম এর জায়গায় থাকবে। আর সি মানে কি, সি মানে হচ্ছে যে বেগ, তাহলে বেগের মাত্রা কি, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এর যদি আমি স্কোয়ার করেছি তাহলে হয়ে যাবে, তার মানে কি হবে এম ইন্টু এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, ওয়ান টু গুণ করলে ওয়ান টু যা টু, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার এইটা যদি টোটাল গুণ করে দিই কত হচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এখানে আমি যদি লিখতে পারি যে এল এইচএস ইকুয়াল টু আর এইচএস, তাহলে এইভাবেই আমাকে মাত্রা বিশ্লেষণটাকে আমাকে করতে হবে, এবং তার ফলে কিন্তু আমরা এই যে সমীকরণ ইকুয়াল টু এম স্কোয়ার তার সত্যতা কিন্তু আমরা যাচাই করতে পারবো। তাহলে আমি একটা দেখিয়ে দিলাম কিভাবে আমরা
মাত্রা বিশ্লেষণ করে সমীকরণের সত্যতা যাচাই করছি। আমরা পরবর্তী পাঠে বাকি যত সমীকরণ আছে তার সমীকরণের মাত্রা বিশ্লেষণ করে আমরা তার সত্যতা যাচাই করব এবং তারপরে পরবর্তী পাঠে আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। অবশ্যই হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত নোটস এবং সমস্ত কিছু কোয়েশ্চেন অ্যান্সার, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত কিন্তু ফ্রিতে একদম প্রোভাইড করা হবে। তো অবশ্যই তোমরা সেখানে জয়েন হতে পারো। অবশ্যই কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, নোটস থেকে শুরু করে সমস্ত কিছু পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর মধ্যে কোনো কিছু ডাউট থাকলে আবার জানিও, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।